ছিল, আপনার এখানে একটা প্রোগ্রাম ছিল রাতে, এবং দুপুরে এটিএন বাংলার একটা প্রোগ্রাম ছিল, বারবার সস্ত্রীক সেটা ঈদের একটা অনুষ্ঠান ছিল। তো এখন একটা নির্মম ব্যাপার হলো যে আমি যখন অ্যারেস্ট হয়ে গেলাম ডিবির হাতে, আমার দুই পাশে ডিবির পুলিশ আমাকে বারবার এটিএন থেকে টেলিফোন করছে। আমাদের একজন সংসদ সদস্য টাঙ্গাইলের কাদের সিদ্দিকী সাহেবের ওই সিটুনিদা, আমি ওনার মেয়ে আর কি, খুব স্নেহ করি, সবসময় টেলিফোন করে বারবার বলতেছে রানী ভাই আসেন ভাবিকে নিয়ে, এই কটার সময় আসতে হবে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। এখন আমি প্রথমে খুব তাকে সংকোচ বোধ করছিলাম যে আমি কি করে বলি যে আমি কি করে টক শোতে আসবো, আমি তো অ্যারেস্ট হয়ে গেছি ওই সময়। যাই হোক, পরে লজ্জা সরের মাথায় খেয়ে তাকে আমি বললাম যে পুনম, মেয়েটার নাম পুনম, পুনম ভাইয়া আমি খুব সরি, আসলে প্রোগ্রামটা আমি আসতে পারলাম না, তোমার একটা অন্য একটা গেস্ট সিলেক্ট করো, আমি তো অ্যারেস্ট হয়ে গেছি। ও এখন আকাশ থেকে পড়লো যে এখন সরকারি দলের সংসদ সদস্য, কথা নাই বার্তা নাই, এই সাথে অ্যারেস্ট হয়ে গেল, এত টকশো ঠকশো করে, ব্যাপারটা কি। এরপরে যখন আমি আপনাকে জানালাম যে এরকম দাদা আমি তো আপনার অনুষ্ঠানে আসতে পারছি না আজকে রাতে, বিকজ আমি অ্যারেস্ট হয়ে গেছি ডিবির অনুষ্ঠানে। তো এই যে শুরু হলো, জানানোর আগে বোধহয় কথা হচ্ছিল, গ্রেপ্তার পর্ব শুরু হচ্ছে তখন কথা হচ্ছিল আর কি। তো এই যে টোটাল বিষয়টা ছিল একটা থ্রিলিং এর মতো, মানে এমন থ্রিলিং যে হিন্দি সিনেমাতে বা যে ধরনের একটা সাসপেনশন থাকে, ঠিক সেরকম একটা সাসপেনশন। আমি যাচ্ছিলাম সকালবেলা অফিস থেকে বের হলাম, আমি জানছি যে আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছি। এখন অ্যারেস্ট করার জন্য ডিবি পুলিশ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে। তো ডিবি পুলিশ পিছিয়ে পিছিয়ে ঘুরছে ডিবির গাড়ি। তা আমার একটা ভয় হলো তারা ডিবি অফিসার কিনা। তা আমি আজকে গাড়িটা নিয়ে তাদেরকে প্রথমে জিজ্ঞেস করলাম যে আপনারা ডিবির অফিসার কিনা। তো বললেন যে হ্যাঁ আমরা ডিবির অফিসার। কেন? বলে স্যার আপনার সিকিউরিটি দেওয়ার জন্য আসছি। তো যেহেতু দিনকাল খারাপ, আমি করলাম কি আমার গাড়িটা টানতে টানতে একটা টান দিয়ে চলে গেলাম পুলিশ হেডকোয়ার্টারে, মানে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে, এবং ওই গাড়িটাও ঢুকলো। তো ওখানে যারা আমার পুলিশ কর্মকর্তা পরিচিত আছেন তাদেরকে বললাম যে দেখো তো একটা পুলিশ গাড়ি আমাকে এই করতেছে, ফলো করছে, তারা পুলিশ যদি পুলিশ হয় আমার কোনো অসুবিধা নাই। এবং তারা গিয়ে কনফার্ম করলো, তার মধ্যে ডিসি হারুন সাহেব ছিল, ডিসি আনোয়ার সাহেব ছিল, আনোয়ার হারুন। তারা গিয়ে বললো যে এই ঘটনা ঠিক আছে। তখন আমি বললাম যাচ্ছি নিশ্চিন্ত। তখন আমি তাদেরকে বললাম যে ভাই সাব ইন্সপেক্টরকে তুমি তুমি করে বললাম যে তোমরা তো হয়তো আমাকে অ্যারেস্ট করতেই আসছো, তো এই কথাটা বলার দরকার নাই, বিকেল পর্যন্ত কোর্ট থেকে অর্ডার ইস্যু না হওয়া পর্যন্ত অ্যারেস্ট করবা না আমাকে, তো এই সময়টা তুমি আমার সাথে সাথে থাকো, অ্যাজ ইট ইজ তোমরা আমাকে গার্ড দিচ্ছ, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও একটু মান মর্যাদা বাড়বে। তো এই অনুযায়ী তারা বললো যে স্যার ভালো বুদ্ধি। তো তা ওদের সাথে কথা বলতে বলতে প্রথমে গেলাম সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গেলাম। যে হাইকোর্টে গিয়ে দেখলাম যে কোনো আইনগত ভাবে আমি রেমিডিস পাই কিনা। তো আমার যারা লয়ার আছে তারা বললো যে না, যেহেতু এটা বিচারিক আদালতে, নিম্ন আদালতে আছে, সেখান থেকে বেল রিজেক্ট হলে বা বেল গ্রেপ্তার করা হলে নিয়ম অনুযায়ী জজ কোর্টে যেতে হবে, জজ কোর্ট থেকে পরে হাইকোর্টে আসবে, এই মতো হাইকোর্টে কোনো রেমিডিস নাই। আজকে গেল হাইকোর্ট, হাইকোর্ট থেকে সেখান থেকে বের হয়ে আমি চিন্তা করলাম যে আমার একটা সাপ্তাহিক লেখা বের হয়, মোগল হারেমের দুনিয়া কাঁপানো প্রেম। তো যখন যাবোই জেলখানা, যাওয়ার আগে বসে বসে হারেমের ওই কথাটা লিখে যাই। তো বাংলাদেশ প্রতিদিনে গিয়ে আমি সেটা লেখার চেষ্টা করলাম। তো আমি বেশ অনেক লিখলাম, আমি সাধারণত 3000 ওয়ার্ড লিখি প্রতি সপ্তাহে। তো আমার প্রায় 1500 ওয়ার্ড লেখা হলো। তো এর মধ্যে অ্যারেস্ট মানে কোর্ট থেকে জারি হয়ে গেছে যে আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রেম অসম্মত থাকলো। পরে আমাকে সম্পাদক সাহেব নরেন্দ্র সাহেব বললেন যে রানী ভাই ওই সমস্ত প্রেম পরে এখন ছোট্ট একটা সংক্ষিপ্ত দেন, আপনাকে অ্যারেস্ট মানে ওইটা কোর্ট থেকে জামিন হয়ে গেছে, আর জামিন বাতিল হয়ে গেছে। আর এর মধ্যে পীর হাবিব এসে বললো যে ভাই আপনি পারেনও, হ্যাঁ একদিকে আপনার মানে জামিন বাতিল হচ্ছে, পুলিশ বসে আছে অ্যারেস্ট করার জন্য, আর এর মধ্যে আপনি মোগল হারেমের প্রেম লিখতেছেন। তো যাক, তার মধ্যে যেহেতু আমি এটা খুব সহজভাবে নিয়েছিলাম এই কারণে যে আমি নিয়তিকে খুব বিশ্বাস করি, তদ্বিরকে খুব বিশ্বাস করি, যে যেটা আমার নিয়তি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন সেটা হবেই। ফলে আমি যত শোক করি, বিলাপ করি, ক্রন্দন করি, পৃথিবীর মানুষের কাছে আমি যত বেশি মাথা অবনত করি, আমার এই নিয়তি এক চুল এদিক ওদিক হবে না। ফলে নিয়তি থেকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। ঠিক এই বোধ এবং বুদ্ধি থেকে গ্রেফতার যখন হলাম তখন আমি যেমন স্বাভাবিক ছিলাম, ডিবি অফিসে যখন রাতে ছিলাম তখন স্বাভাবিক ছিলাম, কোর্টে গেলাম স্বাভাবিক ছিলাম, এবং এই যে 1 মাস 20 দিন আমি কাটিয়ে আসলাম, এই সময়টাতেও আমি আমার যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত না করে স্বাভাবিকভাবে চালচলন করার চেষ্টা করি। আমরা একটা স্বাভাবিক টকশই করবো, মানে